সেদিন বিকেলটা ঝিরঝিরে বৃষ্টি দিয়েই শুরু হয়েছিল। ঢাকার মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনের রাস্তাটা কাদায় মাখামাখি আর স্কুল ছুটি হওয়া ছাত্রছাত্রীদের ভিড়ে কোলাহলপূর্ণ। তাদের মধ্যেই একটি মেয়ে হালকা নীল রঙের একটা পুরনো ছাতা মাথায় দিয়ে ধীরে ধীরে হাঁটছিল। নাম তার অনন্যা রহমান, দ্বাদশ শ্রেণীর ছাত্রী, শান্ত আর সাদাসিধে হিসেবেই পরিচিত। তার স্কুল ইউনিফর্মের রংটা প্রায় ফ্যাকাশে দেখাত। কাঁধের ব্যাগটার এক কোণ ছেঁড়া, কিন্তু তার মুখে সবসময় একটা অদ্ভুত প্রশান্তি লেগে থাকত। অসীম ধৈর্যের সাথে অনন্যা তার মায়ের সাথে শহরের উপকণ্ঠে একটা ছোট ভাড়া বাসায় থাকত। বাবা মারা গেছেন যখন সে সবেমাত্র অষ্টম শ্রেণীতে পড়ে, এক নির্মাণ প্রকল্পে দুর্ঘটনার শিকার হয়ে। সেই থেকে তার মা, রিনা বেগম, প্রতিদিন সকালে কাঁচা বাজারে সবজি বিক্রি করে সংসারের হাল ধরেছেন। তাদের জীবনটা টানাটানির, কিন্তু অনন্যা একজন শক্তিশালী এবং অভিযোগহীন মেয়ে হিসেবেই বড় হয়েছে। কিন্তু তার এই কোমল স্বভাবের আড়ালে অনন্যা এমন কিছু লুকিয়ে রেখেছিল যা খুব কম লোকই জানত। ছোটবেলা থেকেই সে তার প্রয়াত বাবার কাছে প্রশিক্ষণ পেয়েছিল, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন। তার বাবা সবসময় বলতেন, মা, শুধু মেয়ে বলে কেউ যেন তোমাকে দুর্বল ভাবতে না পারে। শক্তি পেশিতে থাকে না, শক্তি থাকে সংকল্প আর হৃদয়ে। অনন্যা সেই কথাটা অক্ষরে অক্ষরে মনে রেখেছিল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে বাবার শেখানো আত্মরক্ষার মৌলিক কৌশলগুলো অনুশীলন করত। খুব সাধারণ, কিন্তু শৃঙ্খলার সাথে। এ কারণেই বাইরে থেকে তাকে দুর্বল মনে হলেও তার ভেতরে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সমান প্রতিরোধ এবং আক্রমণের ক্ষমতা ছিল। একদিন সকালে স্কুলের পরিবেশটা অন্যরকম লাগল। শিক্ষকদের কক্ষে অধ্যক্ষের সাথে পুলিশের পোশাক পরা কয়েকজন গম্ভীরভাবে কথা বলছিলেন। অনন্যা ঘটনাচক্রে সেই কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের কথোপকথনের কিছু অংশ শুনতে পেল। আমরা শুধু ডেটা অপব্যবহারের অভিযোগে জড়িত কয়েকজন ছাত্রছাত্রীকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি, একজন পুলিশ কর্মকর্তা বেশ উঁচু গলায় বললেন। কিন্তু স্যার, ওরা তো এখনও স্কুলের ছাত্র। এর জন্য তো ওদের বাবা মা আর শিক্ষা বোর্ড থেকে অনুমতি নিতে হবে, জবাব দিলেন জামিল স্যার, তাদের কাউন্সেলিং শিক্ষক। কিন্তু সেই পুলিশ কর্মকর্তা এমনভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, যেন এসব নিয়মের কোনো তোয়াক্কাই করেন না। আমরা জানি আমরা কি করছি। এটা সরাসরি উপর থেকে নির্দেশ। অনন্যার অস্বস্তি হতে লাগল। সে দেখল তার ক্লাসেরই দুজন বন্ধু, রহিম আর দীপাকে সেই কক্ষে ডাকা হল। দুজনের মুখেই ছিল ভয়ের ছাপ। কয়েক ঘণ্টা পর খবর ছড়িয়ে পড়ল যে পুলিশ কোনো অভিভাবক ছাড়াই তাদের দুজনকে থানায় নিয়ে গেছে। অনেক ছাত্রছাত্রী হয়ে পড়ল, কিন্তু কেউ ভয়ে মুখ খুলতে সাহস পেল না। পরদিন রহিম স্কুলে আসেনি। দীপা ফোলা চোখ নিয়ে বাড়ি ফিরেছিল। সে স্কুলের বাগানে মাথা নিচু করে বসেছিল। অনন্যা পাশ দিয়ে যাওয়ার সময় থেমে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করল, দীপা, কি হয়েছে? তোমাকে এত ভয় পেয়েছে বলে মনে হচ্ছে কেন? দীপা শুধু মাথা নাড়ল, কিন্তু তার চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ল। ওরা আমাকে এমন কিছু স্বীকার করতে বাধ্য করছিল যা আমি করিনি। বলছিল আমি নাকি স্কুলের সার্ভার থেকে পরীক্ষার প্রশ্নপত্র চুরি করেছি। আমি এসবের কিছুই জানি না, কিন্তু ওরা খুব রেগে গিয়ে চিৎকার করছিল ও অনন্যার হাতটা মুষ্টিবদ্ধ হয়ে গেল। তুমি তোমার বাবা মাকে বলেছ? হ্যাঁ। কিন্তু পুলিশটা বলেছে তাদের কাছে নাকি অকাট্য প্রমাণ আছে। আমার খুব ভয় করছে, অনন্যা গু। অনন্যা তার বন্ধুর দিকে করুণা আর ক্রোধ মেশানো দৃষ্টিতে তাকাল। সে জানত দীপা এমন ছাত্রী নয় যে এসব করবে। পুরো ব্যাপারটার মধ্যে কিছু একটা গোলমাল আছে। পুলিশ কোনো স্পষ্ট প্রমাণ ছাড়া স্কুলের বাচ্চাদের উপর এভাবে চাপ সৃষ্টি করতে পারে না। রাতে অনন্যা ব্যাপারটা নিয়ে অনুসন্ধান করার চেষ্টা করল। সে তার পুরনো ল্যাপটপটা খুলে একটা অনলাইন টেকনোলজি কমিউনিটির গ্রুপে ঢুকল, যেটার সাথে তার বাবা একসময় যুক্ত ছিলেন। সেখানে সে দিমাশ ভাই নামে একজন ভার্চুয়াল মেন্টরের সাথে পরিচিত হয়েছিল, যিনি একসময় নেটওয়ার্ক সিকিউরিটি টেকনিশিয়ান ছিলেন। দিমাশ ভাইয়ের সাহায্যে অনন্যা সেই ডেটা ফাইলটা ট্র্যাক করার চেষ্টা করল, যা চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আর যা ফলাফল এলো তা দেখে সে চমকে গেল। ফাইলটা মিরপুর মডেল থানার নিজস্ব আইপি অ্যাড্রেস থেকে এসেছিল। পরদিন সকালে অনন্যা থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার মাকে কিছু না বলে শুধু টেবিলের উপর একটা ছোট চিরকুট রেখে গেল। মা, আমি এক বন্ধুর সাহায্য করতে যাচ্ছি। চিন্তা করো না। শান্ত পায়ে সে সেই বড় বিল্ডিংটার ভেতরে প্রবেশ করল। গেটে থাকা প্রহরী তাকে সন্দেহের চোখে দেখল। কি ব্যাপার মামনি? এক মোটাসোটা পুলিশ কনস্টেবল নিচু স্বরে জিজ্ঞাসা করল। আমি মিরপুর সরকারি স্কুলের দীপা আর রহিমের মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে দেখা করতে চাই। তুমি কে?
তাদের বন্দুক, পুলিশটা তাচ্ছিলের হাসি হাসল। এটাকে খেলার জায়গা ভেবেছ নাকি? তোমার মতো স্কুলের বাচ্চা যখন তখন এখানে ঢুকতে পারে না। অনন্যা বিনয়ের সাথে মাথা নিচু করল। দুঃখিত স্যার, কিন্তু আমার কাছে এই মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। কি? তার গলার স্বর ছিল নরম কিন্তু সম্ভবত কৌতূহলের বশেই সেই পুলিশ কনস্টেবল সংক্ষিপ্ত তল্লাশির পর তাকে ভেতরে যেতে দিল। তদন্তকারীর কক্ষে ৩ জন পুলিশ কর্মকর্তা ফাইলপত্র দেখছিলেন। তাদের মধ্যে একজন, ইন্সপেক্টর রফিকুল ইসলাম নামে এক লম্বা লোক, অনন্যাকে আপাদমস্তক যে করল। তাহলে তুমিই তথ্য দিতে এসেছ? সে ব্যঙ্গ করে বলল। নিজেকে কি ভাবো তুমি? গোয়েন্দা নাকি? অনন্যা সোজা হয়ে দাঁড়িয়ে রইল। আমি শুধু প্রমাণ করতে এসেছি যে আমার বন্ধুদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমার কাছে লগ ডেটা আছে যা প্রমাণ করে যে ফাইলটা স্কুল থেকে চুরি হয়নি, বরং এই থানার নেটওয়ার্ক থেকেই এসেছে। রফিকুল অট্টহাসিতে ফেটে পড়ল। শোনো ছোট মেয়ে, বড়দের ব্যাপারে নাক গলাতে এসো না। তোমার এই সব আজগুবি তত্ত্ব নিজের কাছে রাখো আর বাড়ি যাও, নইলে পাশের সেলে তোমাকেও ঢুকিয়ে দেব। অন্য ২ জন পুলিশও হাসতে লাগল। তাদের একজন এগিয়ে এসে অনন্যার হাত থেকে ফ্ল্যাশ ড্রাইভটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। সাথে সাথেই বছরের পর বছর ধরে করা অনুশীলনের ফলে অনন্যার শরীরটা বিদ্যুতের মতো ঘুরে গেল এবং সে একটা দ্রুত কৌশলে সেই পুলিশ কর্মকর্তার হাতটা ধরে মোচ দিল। আঘাতটা গুরুতর ছিল না, কিন্তু পুলিশটার হাত থেকে ফ্ল্যাশ ড্রাইভটা ছিটকে পড়ল। কক্ষের সবাই হতবাক। এসব কি হচ্ছে? তুমি পুলিশের উপর হাত তোলার সাহস দেখাচ্ছ? আমি শুধু আত্মরক্ষা করছিলাম স্যার, অনন্যা শান্ত স্বরে জবাব দিল। রফিকুল উঠে দাঁড়িয়ে রাগে গড়গড় করতে করতে তার দিকে এগিয়ে এল। স্কুলের একটা বাচ্চার এত সাহস! এটাকে সিনেমা ভেবেছ নাকি? কিন্তু রফিকুল কাছে আসার আগেই এতক্ষণ চুপ করে থাকা একজন তরুণ সাব ইন্সপেক্টর, যার নাম বাপ্পি, তার হাতটা ধরে ফেল। স্যার, একটু থামুন। আমি এই মেয়েটাকে চিনি। সে আমাদের পোস্টের বিভিন্ন সামাজিক কাজে সাহায্য করে। আমার মনে হয় না ও ঝামেলা করার মতো মেয়ে। রফিকুল দীর্ঘশ্বাস ফেল। তুমি বড্ড নরম মনের, বাপ্পি। দুনিয়াটা এত সোজা নয় কি? কিন্তু অনন্যা এরই মধ্যে এগিয়ে গিয়ে ফ্ল্যাশ ড্রাইভটা টেবিলের উপর রাখল। এর ভেতরের ডেটা সবকিছু পরিষ্কার করে দেবে। কিন্তু আপনারা যদি চোখ বন্ধ করে থাকতে চান, তাহলে আমি এটা মিডিয়ার কাছে নিয়ে যাবগু। কক্ষটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। রফিকুল বেশ কিছুক্ষণ অনন্যার দিকে তাকিয়ে রইল। তারপর সে ফ্ল্যাশ ড্রাইভটা খপ করে তুলে নিয়ে টেবিলে ছুঁড়ে মারল। তুমি পুলিশকে হুমকি দেওয়ার সাহস দেখাচ্ছ? আমি হুমকি দিচ্ছি না স্যার, আমি শুধু সত্যিটা জানতে চাই। হঠাৎ রফিকুল টেবিলে সজোরে একটা চাপড় মারল। বেরিয়ে যাও এখান থেকে। অনন্যা চুপ করে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, একজন সাধারণ স্কুলছাত্রীর মতো নয়। সে এখন বুঝতে পারছিল যে এরা শুধু ভুল বোঝাবুঝির শিকার নয়, এরা কিছু একটা লুকাচ্ছে। যখন সে ঘুরে চলে যাচ্ছিল, বাপ্পি চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, সাবধানে থেকো অনন্যা। ব্যাপারটা তুমি যা ভাবছ তার চেয়েও অনেক বড়। বাড়ি ফেরার পথে আবার ঝুম বৃষ্টি নামল। অনন্যা একটা বাস স্টপেজে দাঁড়িয়ে তার ফোনটা শক্ত করে ধরে ভাবতে লাগল। সে জানত তার আজকের পদক্ষেপটা ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু সে যদি চুপ থাকত, তার বন্ধুরা মিথ্যে অভিযোগে ফেঁসে যেত। তার ফোনে দিমাশ ভাইয়ের একটা নতুন মেসেজ এলো। অনন্যা, সাবধানে থেকো। তুমি যে লগ ফাইল পাঠিয়েছ আমি চেক করেছি। তুমি অ্যাক্সেস করার কয়েক ঘণ্টা পরেই মিরপুর থানার কিছু অভ্যন্তরীণ ফাইল মুছে ফেলা হয়েছে। মনে হচ্ছে ওরা টের পেয়ে গেছে যে তুমি কিছু জানো। অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেল। তাহলে আমাকে প্রস্তুত থাকতে হবে। সত্যিটা সামনে আনতেই হবে। কিন্তু দূর থেকে একটা কালো গাড়ি বাস স্টপেজের সামনে এসে থামল। ২ জন সাধারণ পোশাকের লোক গাড়ি থেকে নেমে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকাল। অনন্যা বুঝতে পারল এরা সাধারণ কেউ নয়। সে দ্রুত ছাতাটা বন্ধ করে পাশের একটা মুদি দোকানের সরু গলির দিকে হাঁটতে শুরু করল। লোকগুলো তাকে অনুসরণ করতে লাগল। বৃষ্টি আরও বাড়ল। সরু রাস্তায় পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। অনন্যা দৌড়াতে শুরু করল। রাস্তা পার হয়ে হঠাৎ একটা বন্ধ গলির মাথায় গিয়ে থামল। লোক ২ জন তার কাছে এসে শীতল হাসি হাসল। থাক মামনি, আর কষ্ট করতে হবে না। ফ্ল্যাশ ড্রাইভটা দিয়ে দাও। অনন্যা সাহসের সাথে তাদের দিকে তাকাল। আপনারা জানেন না আপনারা কার সাথে ঝামেলা করছেন। বৃষ্টি থেমে গেছে, কিন্তু সেই ছোট বাড়িটার রাতের বাতাস তখনও শীতল ছিল। অনন্যা ঘুমায়নি। সে তার পড়ার টেবিলে ল্যাম্পের পর্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। টেবিল ল্যাম্পের ম্লান আলো তার দ্বিপ্রতিজ্ঞ মুখে এসে পড়েছে।
পর্দায় সেই ফ্ল্যাশ ড্রাইভের ডেটাগুলো এক এক করে ভেসে উঠছিল, যেটা সে থানায় যাওয়ার আগে নিজের কাছে সুরক্ষিত রেখেছিল। যদি এই ডেটা সত্যিই থানার সার্ভার থেকে এসে থাকে, তার মানে ওরা নিজেদের দোষ ঢাকার জন্য স্কুলের বাচ্চাদের উপর দায় চাপাচ্ছে, সে বিড়বিড় করে বলল। সে ফাইলগুলো একটা একটা করে খুলতে গিয়ে একটা অদ্ভুত প্যাটার্ন খুঁজে পেল। স্কুলের কম্পিউটার কেনার প্রকল্পের জন্য কিছু তহবিল লেনদেনের লগ ছিল, যা শিক্ষা বোর্ডের দ্বারা পরিচালিত হওয়ার কথা, কিন্তু টাকাগুলো রফিকুল খ নামের এক ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হয়েছে। স্পষ্টতই ইন্সপেক্টর রফিকুলের। অনন্যা বিস্ময়ে মুখ থাকল। তাহলে এই কারণে ওরা এত রেগে গিয়েছিল। ওরা ভয় পাচ্ছিল যে এই ডেটা ফাঁস হয়ে যাবে। হঠাৎ পর্দায় একটা চ্যাট নোটিফিকেশন ভেসে উঠল। দিমাশ ভাই, অনন্যা, তুমি যে ডেটা পাঠিয়েছ আমি একটা বাইরের সার্ভারে ব্যাকআপ করে রেখেছি। কিন্তু সাবধান, আমি মিরপুর থানা থেকে তোমার লোকেশন ট্র্যাক করার চেষ্টা শনাক্ত করেছি। ওরা তোমাকে খুঁজছে। অনন্যা দ্রুত উত্তর টাইপ করল। ওরা ইতিমধ্যেই এসেছিল। কিন্তু আমি পিছু হটব না। দিমাশ ভাই সংক্ষেপে উত্তর দিলেন। তাহলে এখন তোমার বাস্তব প্রমাণ খোঁজার সময়। বাস্তব প্রমাণ ছাড়া ওরা বলবে ডিজিটাল ডেটা বানানো। অনন্যা ভাবতে লাগল। সে জানো দিমাশ ভাই ঠিক বলেছেন। বাস্তব প্রমাণ ছাড়া তার সব প্রচেষ্টা অপবাদ হিসেবে গণ্য হবে। কিন্তু ধরা না পড়ে আবার থানায় ঢোকার উপায় কি? পরদিন সকালে স্কুলে বেশ শোরগোল। অনন্যার পুলিশকে মোকাবেলা করার খবরটা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। অনেকেই মুগ্ধ কিন্তু চিন্তিত। রহিম, যে অবশেষে থানা থেকে ফিরেছিল, করিডোরে তার কাছে ছুটে এল। অনন্যা, শুনলাম তুমি একা থানায় গিয়েছিলে। তুমি কি পাগল হয়ে গেছ? ওরা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। অনন্যা মৃদু হাসল। বিপজ্জনক বলেই তো আমি চুপ থাকতে পারিনি রহিম। আমি এর চেয়েও বড় কিছু খুঁজে পেয়েছি। রহিম চিন্তিতভাবে তার দিকে তাকাল। তুমি কি সত্যিই এটা চালিয়ে যেতে চাও? হ্যাঁ, কিন্তু আমার তোমার সাহায্য লাগবে। রহিম দ্বিধা সত্ত্বেও মাথা নাড়ল। ঠিক আছে, আমাকে কি করতে হবে? আমার স্কুলের সার্ভার রুমের সিসিটিভি ফুটেজটা লাগবে, যে সময়ে ফাইলটা চুরি হয়েছিল। যদি সত্যিই ওরা অ্যাক্সেস করে থাকে, তাহলে অপরাধীর মুখ নিশ্চয়ই দেখা যাবে। রহিম ঘটনাক্রমে স্টুডেন্ট কাউন্সিলের সদস্য ছিল, যার স্কুলের টেকনিক্যাল রুমে সীমিত অ্যাক্সেস ছিল। সে সাহায্য করতে রাজি হল। বিকেলে সব ছাত্রছাত্রী চলে যাওয়ার পর অনন্যা আর রহিম চুপি চুপি সার্ভার রুমে ঢুকল। সেখানে তারা গত সপ্তাহের রেকর্ডিং কপি করতে লাগল। কয়েক মিনিট পর পর্দায় দেখা গেল একজন পুলিশ ইউনিফর্ম পরা লোক রাতের বেলা সেই রুমে ঢুকে স্কুলের কম্পিউটার ঘাটাঘাটি করছে। তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। রফিকুল। রহিম বড় বড় চোখে পর্দার দিকে তাকিয়ে রইল। এই তো সে, ইন্সপেক্টর রফিকুল। অনন্যা মাথা নাড়ল। এখন আমাদের কাছে প্রমাণ আছে। কিন্তু তারা ফাইলটা সেভ করার আগেই বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল। তাড়াতাড়ি লুকো, অনন্যা ফিসফিস করে বলল। তারা দুজন সার্ভারের তাকের আড়ালে লুকিয়ে পড়ল। দরজাটা ধীরে ধীরে খুল। সাধারণ পোশাকের দুজন লোক টর্চলাইট জ্বালিয়ে ভেতরে ঢুকল। বস বলেছে সার্ভার রুম চেক করতে। বলেছে ওই মেয়েটা নাকি এখানে ঘাটাঘাটি করতে ভালোবাসে। অনন্যা শ্বাস আটকে রাখল। রহিম তার কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করল। যখন লোক দুজন কম্পিউটার টেবিল পরীক্ষা করতে শুরু করল, অনন্যা আস্তে করে পকেট থেকে একটা ছোট ফ্ল্যাশ ড্রাইভ বের করে তার বিহীনভাবে সংযুক্ত ফোনের মাধ্যমে ফাইলটা কপি করে নিল। কাজটা শেষ হতেই সে খুব আস্তে করে ফিসফিস করে বলল, এখন তারা হামাগুড়ি দিয়ে পিছনের দরজার দিকে এগিয়ে গেল এবং নিঃশব্দে বেরিয়ে গেল। বিল্ডিংয়ের বাইরে পৌঁছাতেই তারা স্কুলের পিছনের বাগানের দিকে যত জোরে সম্ভব দৌড়াল। তাদের নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছিল, কিন্তু অনন্যার মুখে ছিল স্বস্তির হাসি। আমরা পেরেছি। সেই রাতে অনন্যা আর রহিম অনন্যার বাড়িতে ফিরে এল। তারা সব প্রমাণ একসাথে সাজাল, দুর্নীতির লেনদেনের ডেটা, সিসিটিভি রেকর্ডিং আর দিমাশ ভাইয়ের ডিজিটাল রিপোর্ট। কিন্তু তারা পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করার আগেই বাইরে থেকে একটা শব্দ হল, ধরাম। সামনের দরজাটা লাথি মেরে ভেঙে ফেলা হল। ইউনিফর্ম পরা কয়েকজন পুলিশ সার্চ ওয়ারেন্ট হাতে নিয়ে ভেতরে ঢুকল। ইন্সপেক্টর রফিকুল সবার সামনে দাঁড়িয়েছিল। তাহলে পাওয়া গেল তোমাকে, মেয়ে, সে ব্যঙ্গের হাসি হেসে বলল। ভেবেছিলে পুলিশের সাথে চালাকি করতে পারবে? রিনা বেগম ভয়ে চিৎকার করে উঠলেন। স্যার, আমার মেয়ে কোনো দোষ করেনি। ও তো শুধু স্কুলের একটা বাচ্চা। রফিকুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। স্কুলের বাচ্চা হয়েই তো পুলিশের তদন্তে বাধা দেওয়ার সাহস দেখিয়েছে। কি শিখিয়েছেন আপনার মেয়েকে, ম্যাডাম?
অনন্যা সামনে এগিয়ে এসে সরাসরি রফিকুলের দিকে তাকাল। আপনি যদি সত্যিই পরিষ্কার হতেন তাহলে আমার কাছে থাকা ডেটা নিয়ে এত ভয় পেতেন না কেন? পরিবেশটা হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। অন্য পুলিশরা দ্বিধায় পড়ল। কিন্তু রফিকুল চিৎকার করে বলল, গ্রেফতার করো ওকে। দুজন পুলিশ তার দিকে এগিয়ে এল, কিন্তু তারা তাকে স্পর্শ করার আগেই অনন্যা দ্রুত শরীর ঘুরিয়ে একটা চেয়ার তাদের দিকে ঠেলে দিল, যার ফলে তারা পড়ে গেল। সে তার ব্যাগটা, যেখানে ফ্ল্যাশ ড্রাইভটা ছিল, খপ করে ধরে পিছনের দরজার দিকে দৌড়াল। রহিম একজন পুলিশকে ধরে রাখার চেষ্টা করল। যাও, অনন্যা, আমি এদের সামলাচ্ছি গু। রহিম তাড়াতাড়ি। অনন্যা বৃষ্টি মাথায় করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে জানত সেই রাতে সে আর বাড়ি ফিরতে পারবে না। একমাত্র নিরাপদ জায়গা হল শহরের উপকণ্ঠে দিমাশ ভাইয়ের বাড়ি। পায়ে হেঁটে প্রায় 2 ঘণ্টা লাগল। সরু পথ আর খালি বাগান পেরিয়ে অনন্যা একটা মৃদু আলোর সাধারণ বাড়ির সামনে পৌঁছাল। দিমাশ ভাই দরজার সামনেই তার জন্য অপেক্ষা করছিলেন। সব ডেটা এনেছ? অনন্যা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু ওরা জেনে গেছে আমার কাছে প্রমাণ আছে। ওরা আমার বাড়িতে এসেছিল। দিমাশ ভাই দীর্ঘশ্বাস ফেললেন। আমি এটাই আশঙ্কা করছিলাম। কিন্তু এখন আমরা সবকিছু প্রমাণ করতে পারব। আমরা ওদের সাথে সরাসরি লড়তে পারব না। আমাদের ওদের সিস্টেমকেই ব্যবহার করতে হবে গি। মানে? আমরা সব ডেটা পুলিশের অভ্যন্তরীণ তদারকি কমিশনে পাঠাব আর একটা কপি জাতীয় গণমাধ্যমে পাঠিয়ে দেব। জনগণ একবার জেনে গেলে ওরা আর মুখ বন্ধ করতে পারবে না। অনন্যা মৃদু হাসল। ঠিক আছে, তাই করা যাক। পরদিন সকালে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেল। সুকোমাঝুর সত্য নামে একটা বেনামি অ্যাকাউন্ট থেকে সিসিটিভি রেকর্ডিং এবং স্কুলের কম্পিউটার প্রকল্পের দুর্নীতির ডেটা পোস্ট করা হল, যেখানে ইন্সপেক্টর রফিকুল এবং কয়েকজন স্থানীয় কর্মকর্তার নাম জড়িত ছিল। কয়েক ঘণ্টার মধ্যে খবরটা ভাইরাল হয়ে গেল। কমেন্টের বন্যা বয়ে গেল। অবিশ্বাস্য, একটা হাই স্কুলের মেয়ের এত সাহস! তার মানে ছাত্রছাত্রীরা দোষী ছিল না, পুলিশই দোষী গো। আইনের শাসন কবে এমন হবে? এদিকে মিরপুর মডেল থানায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল। সাংবাদিকরা গেটের সামনে ভিড় জমাল। কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে প্রপাম, পুলিশের অভ্যন্তরীণ তদারকি বিভাগ, থেকে জিজ্ঞাসাবাদ করা শুরু হল। রফিকুল যখন অফিসে পৌঁছাল তখন সহকর্মীরা তাকে সন্দেহের চোখে দেখতে লাগল। স্যার, আপনি কি সত্যিই জড়িত? একজন অধীনস্থ জিজ্ঞাসা করল। রফিকুল রেগে গেল। বাজে কথা! এটা নিশ্চয়ই ওই মেয়ের অপবাদ। কিন্তু কিছুক্ষণ পরেই থানার ওসি গম্ভীর মুখে এলেন। রফিকুল, আমার সাথে তদন্ত কক্ষে এসো। কিন্তু স্যার! এখন আর প্রথমবারের মতো রফিকুল নিয়ন্ত্রণ হারাল। যে থানাটা একসময় তার নিয়ন্ত্রণে ছিল, তা এখন একজন দুর্বল ভাবা স্কুলছাত্রীর কারণে তছনছ হয়ে গেছে। এদিকে স্কুলে অনন্যা ক্লান্ত কিন্তু স্বস্তির মুখ নিয়ে ক্লাসে ফিরল। অনেক বন্ধু তাকে শ্রদ্ধার চোখে দেখছিল। দীপা তার কাছে এসে চোখে জল নিয়ে বলল, তুমি অসাধারণ, অনন্যা। তুমি না থাকলে আমরা হয়তো এখনও অভিযুক্ত থাকতাম গো। অনন্যা হাসল। আমি শুধু যা করা উচিত ছিল তাই করেছি। কিন্তু এই স্বস্তির মধ্যেও একটা বিষণ্ণ অনুভূতি ছিল। সে জানত তার জীবন আর আগের মতো থাকবে না। সে একটা বিপজ্জনক এলাকায় পা রেখেছে আর তার শত্রু কোনো সাধারণ মানুষ নয়। কিন্তু অন্তত সেদিন সত্যের জয় হয়েছিল। কয়েকদিন পর অনন্যাকে নতুন ওসির অফিসে ডাকা হল, যিনি সাময়িকভাবে রফিকুলের জায়গায় এসেছেন। সে তার মা আর জামিল স্যারের সাথে গেল। ওসি সাহেব শ্রদ্ধার সাথে অনন্যার দিকে তাকালেন। অনন্যা, তোমার সাহসের জন্য অনেক বড় কিছু প্রকাশ পেয়েছে। আমাদের সদস্যের অপেশাদার আচরণের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। রিনা বেগম আবেগে কেঁদে ফেললেন। ধন্যবাদ স্যার। আমার মেয়ে শুধু ন্যায় বিচার চেয়েছিল। আর সে তা পেরেছে। তার সাহসের জন্য আমরা এখন থেকে স্কুলের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে তদন্তের সব পদ্ধতি পুনর্বিবেচনা করছি। অনন্যা বিনয়ের সাথে মাথা নিচু করল। আমি শুধু চাই যেন আর কোনো বন্ধুকে এমন অন্যায়ের শিকার হতে না হয়। ওসি সাহেব হাসলেন। দেশের তোমার মতো তরুণদের দরকার। সেই বিকেলে মিরপুরের আকাশে একটা নতুন সূর্যের আলো ছড়িয়ে পড়ল, যেন এক নতুন ভোরের সূচনা হল। মিরপুর থানায় দুর্নীতির মামলা ফাঁস হওয়ার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। অনন্যা রহমানের নাম এখন পুরো শহরে পরিচিত। মিডিয়া তাকে স্কুলছাত্রী ন্যায়যোদ্ধাগী বলে ডাকছে। স্কুলে শিক্ষকরা গর্বিত, বন্ধুরা মুগ্ধ, এমনকি অধ্যক্ষও ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাতে এসেছিলেন। কিন্তু অনন্যার জন্য জীবনটা শান্ত হওয়ার থেকে অনেক দূরে ছিল। প্রতিবার বাড়ি ফেরার সময় তার মনে হতো কেউ তাকে অনুসরণ করছে।
সোশ্যাল মিডিয়া খুললেই বেনামি বার্তা আসত, নায়িকা সাজা বন্ধ করো, নইলে নিজেই শিকার হয়ে যাবে। খুব প্রথমে সে এগুলো উপেক্ষা করত। কিন্তু এক রাতে তার পোষা ছোট্ট বিড়ালটাকে, যে সবসময় উঠোনে তার সাথে থাকত, মৃত অবস্থায় পাওয়া গেল। পাশে একটা ছোট চিরকুট, মনে রেখো রফিকুল এখনও শেষ হয়ে যায়নি। অনন্যা বুঝতে পারল বিপদটা বাস্তব। স্কুলের পরিবেশ বদলে গেছে যখন সবাই জেনেছে অনন্যা পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অনেক ছাত্রছাত্রী তাকে সম্মান করত, কিন্তু কেউ কেউ আবার ঝামেলায় জড়ানোর ভয়ে দূরত্ব বজায় রাখত। ছুটির ঘণ্টা বাজতেই দীপা ক্যান্টিনে তার কাছে এল। অনন্যা, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। তুমি ঠিক আছ তো? অনন্যা সামান্য হাসল, শুধু একটু ঘুম কম হয়েছে। অনেক কিছু ভাবতে হচ্ছে। একটু পাশে বসা রহিম গম্ভীরভাবে বলল, তুমি কি নিশ্চিত যে সব শেষ হয়ে গেছে? আমি শুনেছি রফিকুলকে বরখাস্ত করা হয়নি, শুধু সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। অনন্যা চুপচাপ টেবিলের দিকে তাকাল। আমিও তাই শুনেছি। এমনও হতে পারে যে ভেতরে এখনও তার লোক আছে। রহিম চিন্তিতভাবে তার দিকে তাকাল। তাহলে তোমাকে আরও সাবধানে থাকতে হবে। একা বাড়ি ফিরো না। অনন্যা আস্তে করে মাথা নাড়ল, কিন্তু তার চোখে ছিল এক গুয়ে জেদের আভা। সে জানত বিপদটা সত্যি, কিন্তু সে এটাও জানত যে এখন পিছিয়ে গেলে তার সব লড়াই বৃথা যাবে। সেই রাতে প্রায় 10টার দিকে অনন্যা একটা ছোট নোটবুকে কিছু লিখছিল। সামনের পাতায় লেখা, সত্য এখনও শেষ হয়নি। হঠাৎ বাড়ির সামনে একটা মোটরবাইক থামার শব্দ হল। সে জানালা দিয়ে উকি দিল। কালো জ্যাকেট পরা দুজন লোক গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের একজন বেশ কিছুক্ষণ তার বাড়ির দিকে তাকিয়ে থেকে চলে গেল। অনন্যা তাড়াতাড়ি পর্দা টেনে দিল। ওরা এখনও নজর রাখছে কি? সে ফোনটা অন করে দিমাস ভাইকে কল দিল। ভাই, আমার মনে হচ্ছে ওরা এখনও আমাকে অনুসরণ করছে। আমিও খবর পেয়েছি অনন্যা। পুলিশের কিছু ছায়া অ্যাকাউন্ট তোমার পরিচয় ফাঁস করার চেষ্টা করছে। আজ রাতে বাড়ি থেকে বের হয়ও না। আমি কাল তোমার বাড়িতে একটা সাধারণ নিরাপত্তা ব্যবস্থা লাগিয়ে দেব। আচ্ছা ভাই। ধন্যবাদ। কিন্তু ফোন রাখার পর অনন্যা আর ঘুমাতে পারল না। সে মেঝেতে বসে আবার তার বাবার ছবির দিকে তাকাল। বাবা, লড়াইটা এখনও শেষ হয়নি। কিন্তু আমি পিছু হটব না। পরদিন সকালে অনলাইন মিডিয়ায় একটা আশ্চর্যজনক খবর এল। প্রমাণ ফাঁস। নতুন ডেটা অনুযায়ী অনন্যা নথি জালিয়াতি করেছে। আর্টিকেলটার সাথে অনন্যার একটা ছবিও ছিল, যেখানে সে টিচার্স রুমে বসে আছে। একটা পুরনো ছবি, যা অনুমতি ছাড়াই তোলা হয়েছিল। নেটিজেনদের মন্তব্য ভাগ হয়ে গেল। কেউ কেউ তার পক্ষ নিল, কিন্তু অনেকেই তাকে সন্দেহ করতে শুরু করল। রিনা বেগম খবরটা পড়ে কেঁদে ফেললেন। ওরা তোমার নামে মিথ্যা ছড়াচ্ছে মা। অনন্যা তার মাকে শান্ত করল। এটা নিশ্চয়ই রফিকুলের লোকজনের কাজ। ও আমাকে সবার চোখে খারাপ বানাতে চায়। কয়েক ঘণ্টা পর একটা অজানা নম্বর থেকে মেসেজ এল। যদি সব শেষ করতে চাও, তাহলে আজ রাতে টার্মিনালের পেছনের পুরনো গুদামে আমার সাথে দেখা করো। একাগ অনন্যা মেসেজটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। সে জানত এটা একটা ফাঁদ, কিন্তু সে এটাও জানত যে এই হুমকির পেছনের মূল হোতাকে জানার এটাই একমাত্র সুযোগ। সে তার মায়ের কাছ থেকে ফোনটা লুকিয়ে টেবিলে একটা ছোট নোট লিখল। মা, আমাকে একটা কাজ শেষ করতে হবে। মধ্যরাতের আগেই ফিরব। সেই রাতে ঝুম বৃষ্টি হচ্ছিল। টার্মিনালের পেছনের পুরনো গুদামটা নির্জন আর অন্ধকার দেখাচ্ছিল। এক কোণে একটা হলদে বাতি টিমটিম করে জ্বলছিল। অনন্যা একটা ধূসর জ্যাকেট আর টুপি পরে এসেছিল, যাতে চোখে না পড়ে। ভেজা মেঝেতে তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আমি এখানে, সে আস্তে করে বলল। ছায়ার আড়াল থেকে একজন বেরিয়ে এল। বাপ্পি, সেই তরুণ পুলিশ অফিসার যে থানায় তার পক্ষ নিয়েছিল। বাপ্পি ভাই, আপনিই মেসেজ পাঠিয়েছেন? বাপ্পি উত্তেজনার সাথে তার দিকে তাকাল। আমাকে তোমার সাথে দেখা করতেই হতো। ফোনে কথা বলা নিরাপদ ছিল না। ওই ঘটনার পর পুলিশ ডিপার্টমেন্টের অনেকেই তাদের পদ হারিয়েছে, আর তারা আমাকে দোষ দিচ্ছে তথ্য ফাঁস করার জন্য। কিন্তু আপনি তো সত্যের পক্ষেই ছিলেন, তাই না? হ্যাঁ। কিন্তু ভেতরের সিস্টেমটা নোংরা অনন্যা। ওরা তোমাকে যারা সাহায্য করেছে তাদের সরিয়ে দিতে চায়। তাহলে আপনি আমাকে এখানে আসতে বললেন কেন? বাপ্পি গম্ভীরভাবে তার দিকে তাকাল। কারণ আমি শুনেছি রফিকুল অভ্যন্তরীণ হেফাজত থেকে পালিয়ে গেছে এবং সে শপথ নিয়েছে যে তোমাকে খুঁজে বের করবে। অনন্যা স্তব্ধ হয়ে গেল। বাইরে বৃষ্টি আরও জোরে নামল। ও পালিয়ে গেছে? হ্যাঁ। আর সম্ভবত ও একা নয়। ওর কিছু অনুগত প্রাক্তন সদস্য এখনও ওর সাথে আছে।
গুদামের বাইরে থেকে একটা ঘর্ষণের শব্দে তারা দুজন দ্রুত সেদিকে তাকাল। হঠাৎ জানালার কাচ ভেঙে গেল। একটা বুলেট অননার পাশের কাঠের দেয়ালে এসে লাগল। শুয়ে পড়ো, বাপ্পি চিৎকার করল। তারা দুজন একটা পেটির স্তূপের আড়ালে আশ্রয় নিল। পায়ের শব্দ কাছে আসছিল। তিনজন লোক ধারালো অস্ত্র আর টর্চলাইট নিয়ে ভেতরে ঢুকল। মেয়েটাকে খুঁজে বের কর। জীবিত অননা বাপ্পির দিকে তাকাল। আমার একটা বুদ্ধি আছে। আমি ইশারা দিলে চোখ বন্ধ করবেন কি? বাপ্পি বিভ্রান্ত হলেও রাজি হল। অনন্যা পকেট থেকে তার ক্যামেরার ফ্ল্যাশটা বের করল। একটা ছোট যন্ত্র যা সে স্কুলের ডকুমেন্টেশনের জন্য ব্যবহার করত। লোকগুলো কাছে আসতেই সে ফ্ল্যাশটা জ্বালিয়ে অন্যদিকে একটা পাথর ছুঁড়ে মারল। তীব্র আলোয় লোকগুলো দিশেহারা হয়ে গেল। আর সেই বিশৃঙ্খলার মধ্যে অনন্যা আর বাপ্পি গুদাম থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে দৌড় দিল। তারা কোনোভাবে বড় রাস্তায় পৌঁছে এক পথচারীর মোটরবাইকে চড়ে পালাতে সক্ষম হল। কয়েক ঘণ্টা পর তারা দিমাস ভাইয়ের বাড়িতে পৌঁছাল। অনন্যা ভিজে চুপচুপে এবং কাঁপছিল, কিন্তু তার চোখ তখনও স্থির। আমি বলেছিলাম, অনন্যা। ওরা চুপ করে বসে থাকবে না, দিমাস ভাই দরজা বন্ধ করতে করতে বললেন। আমি জানি ভাই। কিন্তু রফিকুল যদি পালিয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের সৎ পুলিশদের সাহায্য করতে হবে ওকে ধরার জন্য। বাপ্পি মাথা নাড়ল। আমি হেডকোয়ার্টারের প্রোপাম ইউনিটের সাথে যোগাযোগ করতে পারি। ওরাই এখন পরবর্তী তদন্তের দায়িত্বে আছে। কিন্তু তোমাকে আপাতত কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে হবে। অনন্যা তাদের দুজনের দিকে তাকাল। আমি লুকাতে চাই না। আমি ভেতর থেকে সাহায্য করতে চাই। আমার এখনও স্কুলে যোগাযোগ আছে, যেখানে এই সব কিছুর শুরু হয়েছিল। রফিকুল যদি কোনো চিহ্ন রেখে গিয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই নিজের নাম পরিষ্কার করার জন্য প্রমাণ খুঁজতে সেখানে যাবে। দিমাস ভাই দীর্ঘশ্বাস ফেললেন। এই মেয়েটা বড্ড জেদি। কিন্তু ঠিক আছে, আমরা সাবধানেই কাজটা করব। কয়েকদিন পর অনন্যা বাপ্পি আর প্রোপামের একটা ছোট দলের গোপন নজরদারিতে স্কুলে ফিরে গেল। সে স্বাভাবিকভাবে পড়াশোনা করার ভান করছিল, কিন্তু তার চোখ সবসময় চারপাশের পরিবেশের উপর সতর্ক ছিল। একদিন বিকেলে, যখন সব ছাত্রছাত্রী চলে গেছে, সে দেখল একজন নতুন পরিচ্ছন্নতাকর্মী একটা বড় বাক্স নিয়ে টিচার্স রুমে ঢুকছে। তার চালচলন সন্দেহজনক ছিল। স্কুলে এই মুখটা আগে দেখা যায়নি। অনন্যা চুপি চুপি তাকে অনুসরণ করল। লোকটা যখন বাক্সটা খুলল, অনন্যা দেখল তার ভেতরে মিরপুর থানার লোগো দেয়া পুরনো ফাইল। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল এটা কোনো সাধারণ কর্মী নয়। সে যখন সাহায্য ডাকার জন্য বের হতে যাবে, লোকটা দ্রুত ঘুরে তাকাল এবং তার টুপির নিচ থেকে মুখটা স্পষ্ট দেখা গেল। রফিকুল। আবার দেখা হলো। চালাক মেয়ে, সে শীতল হাসি হেসে আস্তে করে বলল। অনন্যা ধীরে ধীরে পিছিয়ে গেল। আপনি ভেবেছেন আপনার পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন? তোমার জন্য আমি সবকিছু হারিয়েছি। এখন আমি নিশ্চিত করব তুমিও একই জিনিস অনুভব করো। রফিকুল তার দিকে এগিয়ে আসার আগেই স্কুলের বাইরে থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। রফিকুল আতঙ্কিত হয়ে তাকাল। জানালা দিয়ে দেখা গেল প্রোপামের গাড়ি গেটে থামছে। বাপ্পি আর দুজন সদস্য দ্রুত ভেতরে ঢুকল। অনন্যা সুযোগ বুঝে ডাস্টারটা তুলে নিয়ে বাতির দিকে ছুঁড়ে মারল, যার ফলে ঘরটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। অন্ধকারের মধ্যে সে রফিকুলের হাঁটুতে লাথি মেরে পিছনের দরজার দিকে দৌড়াল। পুলিশ ঠিক সেই মুহূর্তে ভেতরে ঢুকল যখন রফিকুল পালানোর চেষ্টা করছিল। আর এবার তার পালানোর কোনো পথ ছিল না। কয়েক ঘণ্টা পর রফিকুলকে আবার গ্রেফতার করা হল। এবার কেন্দ্রীয় প্রোপাম দলের হাতে, গুরুতর আইন লঙ্ঘন এবং হত্যার চেষ্টার অভিযোগে। তার মামলাটা জাতীয় পর্যায়ে সাড়া ফেল। অনন্যাকে পুলিশ হেডকোয়ার্টার্সে জবানবন্দি দেওয়ার জন্য ডাকা হল। সেই রাতে থানার বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতের ঝলকানি আকাশের বুক চিরে ভেতরের থমথমে পরিবেশকে আরও বাড়িয়ে তুলছিল। সবার চোখ ছিল একজনের দিকে, অনন্যা, স্কুল ইউনিফর্ম পরা সেই মেয়ে যে এখন আসামির চেয়ারে বসে আছে। কিন্তু এবার তার মুখে ভয় বা অসহায়ত্বের কোনো চিহ্ন ছিল না। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, নিয়ন্ত্রিত এবং কিছুটা শীতল। এদিকে ঢাকা থেকে সদ্য আগত পুলিশ কমিশনার ওয়াহিদুজ্জামান একমুখী কাচের ওপার থেকে নজরদারি কক্ষ থেকে অনন্যার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিলেন। তার পাশে অনন্যার স্কুলের অধ্যক্ষ আরিফ সাহেবকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। অসাধারণ মেয়ে, কিন্তু ও কিভাবে এই সব কিছু করতে পারল? কমিশনার বিড়বিড় করলেন। আরিফ সাহেব ধোক গিললেন। অনন্যা সাধারণ মেয়ে নয় স্যার। কিন্তু ও অপরাধীও নয়। কয়েক ঘণ্টা আগে থানাটা সত্যিই তছনছ হয়ে গিয়েছিল।
একজন উদ্ধত পুলিশ অনন্যাকে কোনো কারণ ছাড়াই মারধর করলে মেয়েটা অবিশ্বাস্য শক্তি দিয়ে প্রতিরোধ করে। থানার আসবাবপত্র এক এক করে ভেঙে পড়তে থাকে, এমনকি জানালার কাচও যেন ঝড়ের আঘাতে চুরমার হয়ে যায়। কেউ জানত না অনন্যা কিভাবে এত শক্তিশালী হতে পারে। কিন্তু এটা নিশ্চিত যে সেই রাতে থানার সব পুলিশ সদস্য ভয়ে কাঁপছিল। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর তদন্ত শুরু হল। আচ্ছা অনন্যা, কমিশনার ইন্টারোগেশন কক্ষে প্রবেশ করে বললেন। তার কণ্ঠ শান্ত কিন্তু দুই ছিল। আমরা জানতে চাই তুমি আসলে কে? তুমি শুধু একজন হাই স্কুলের ছাত্রী নও, তাই না? অনন্যা আস্তে করে শ্বাস ফেল। আমি শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, স্যার। এর বেশি কিছু না। ন্যায় বিচার? থানা ধ্বংস করে? অনন্যা সরাসরি ওয়াহিদুজ্জামানের চোখের দিকে তাকাল। শুরুটা আমি করিনি, স্যার। কিন্তু আপনার সিস্টেমই নির্দোষ মানুষকে বিনা কারণে পদলিত হতে দিয়েছে কি? তার কথাগুলো ছুরির মতো বিঁধল। কক্ষে কিছুক্ষণ নীরবতা নেমে এল। কমিশনার তার অধীনস্থদের বেরিয়ে যাওয়ার ইশারা করলেন, শুধু তারা দুজন রইল। প্রথম থেকে সবকিছু বলো, তিনি বললেন। অবশেষে অনন্যা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি প্রয়াত ক্যাপ্টেন আরমান চৌধুরীর মেয়ে, যিনি ৫ বছর আগে পার্বত্য চট্টগ্রামে এক অভিযানে মারা গিয়েছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। কিন্তু তিনি শহীদ হওয়ার পর এই প্রতিষ্ঠানেরই কিছু অসাধু কর্মকর্তা তার সুনাম নষ্ট করে। তার বিরুদ্ধে বাইরে অস্ত্র বিক্রির মিথ্যা অভিযোগ আনা হয়। অথচ সব প্রমাণ জাল করা হয়েছিল কি? কমিশনার তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন, কিন্তু এবার তার চোখে কিছুটা সহানুভূতি ছিল। আমি এই নামটা জানি, তিনি আস্তে করে বললেন। আরমান চৌধুরী। সে আমার সহকর্মী ছিল একসময়। সৎ, শৃঙ্খলাবদ্ধ একজন মানুষ। কিন্তু তুমি এই প্রমাণ জালিয়াতির কথা কিভাবে জানলে? অনন্যা পুলিশের কাছে থাকা তার ছোট ব্যাগটা খুলল। তার ভেতর থেকে সে একটা কালো ফ্ল্যাশ ড্রাইভ বের করল। সব ডেটা এখানে আছে, স্যার। আসল নথি যা প্রমাণ করে আসলে কে অস্ত্র পাচার করেছিল, সাথে ছবি আর ভয়েস রেকর্ডিংও আছে। কমিশনার কাছে এগিয়ে এলেন, তার মুখ গম্ভীর হয়ে উঠল। এটা তুমি কোথা থেকে পেলে? গত বছর ইন্টার্নশিপের সময় আমি পুলিশ হেডকোয়ার্টার্সের আর্কাইভ রুমে ঢুকেছিলাম। স্কুলের কোঅপারেশন প্রোগ্রামের মাধ্যমে। তখন থেকেই আমার বাবার মৃত্যুর রিপোর্ট নিয়ে সন্দেহ ছিল। সেখান থেকেই আমি প্রমাণ সংগ্রহ করা শুরু করি। ওয়াহিদুজ্জামান একটা গভীর শ্বাস নিলেন। তার সামনের এই তরুণী মেয়েটি একা একা মাসের পর মাস ধরে একটা ছোটখাটো তদন্ত চালিয়েছে এবং এমন ডেটা খুঁজে বের করেছে যা সম্ভবত পুলিশ বাহিনীর এক বিশাল কলঙ্ক ফাঁস করে দিতে পারে। কিন্তু তিনি কিছু বলার আগেই দরজায় সজোরে টোকা পড়ল। একজন সদস্য তাড়াহুড়ো করে ঢুকল। স্যার, উপর থেকে নির্দেশ এসেছে। এই কেসটা এখনই বন্ধ করতে বলা হয়েছে কি? কমিশনার স্থির হয়ে গেলেন। কে নির্দেশ দিয়েছে? সরাসরি ডেপুটি কমিশনার শামসুল আলম। স্যার, কি? নামটা শুনে অনন্যার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। এই তো সেই লোক, স্যার। ডিসি শামসুল আলমী আমার বাবাকে ফাঁসিয়েছিলেন আর তারপর তার মৃত্যুর ফাইল জালিয়াতি করেছিলেন। কমিশনার অনেকক্ষণ চুপ করে রইলেন। বাইরের বৃষ্টি আরও তীব্র হল, যেন পরিস্থিতিটার ভয়াবহতা জানান দিচ্ছিল। সেই রাতে থানাটা দুটো শিবিরে ভাগ হয়ে গেল। একদল যারা সিস্টেমকে রক্ষা করতে চায়, আর অন্যদল যারা সত্য প্রকাশ করতে চায়। কমিশনার ওয়াহিদুজ্জামান, যিনি প্রথমে শুধু পরিস্থিতি সামলাতে এসেছিলেন, এখন এক বিশাল নৈতিক ঝড়ের মাঝে দাঁড়িয়ে। অনন্যাকে একটা নিরাপদ কক্ষে সরিয়ে নেওয়া হল। কিন্তু 1 ঘণ্টাও পার হয়নি, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। করিডোরে ভারী বুটের শব্দ শোনা গেল। মেয়েটাকে ধরো এখনই কি? বাইরে থেকে একটা কঠোর কণ্ঠ ভেসে এল। শামসুল আলম তার সশস্ত্র দল নিয়ে হাজির হয়েছে। সে চায় না তার পুরনো গোপন কথা ফাঁস হোক। কমিশনার সাথে সাথে তার পিস্তল বের করে অনন্যার ঘরের দরজার সামনে দাঁড়ালেন। এই মেয়েকে কেউ স্পর্শ করবে না কি? শামসুল আলম তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকাল। তুমি জানো না তুমি কার সাথে লড়ছ, ওয়াহিদ? এই মেয়ে মুখ খুললে শুধু আমি ডুবব না, তোমার উপরের সবাই ডুবে যাবে। কিন্তু সত্য তো সত্যই। উত্তেজনা চরমে পৌঁছাল। কয়েক সেকেন্ড পর গুলির শব্দ শোনা গেল। ইমার্জেন্সি লাইট জ্বলে উঠতেই দেখা গেল করিডোর ঘন ধোঁয়ায় ভরে গেছে। অনন্যা হাতে ফ্ল্যাশ ড্রাইভটা জড়িয়ে ধরে বেরিয়ে এল। কমিশনারের কাঁধে গুলি লেগেছে, কিন্তু তিনি তখনও শামসুল আলমের বাহিনীকে আটকে রেখেছেন। যাও অনন্যা, তিনি চিৎকার করে বললেন। এই প্রমাণটা মিডিয়ার কাছে পৌঁছে দাও। তোমার বাবার লড়াইকে বৃথা যেতে দিও না। অনন্যা বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল, রাতের অন্ধকার ভেদ করে দৌড়াতে লাগল।
দূরে পুলিশের সাইরেন বাজছিল, কিন্তু সে থামল না। সে জানত এখন থেমে গেলে সবকিছু বৃথা যাবে। কয়েকদিন পর 15 মিনিটের একটা ভিডিও জাতীয় গণমাধ্যমে ভাইরাল হল। রেকর্ডিংটিতে অস্ত্র রিপোর্টের জালিয়াতি, জাল স্বাক্ষর এবং লুকানো আসল নথি দেখানো হয়েছিল। সবকিছুর তীর ছিল এক নামের দিকে, ডিসি শামসুল আলম। কয়েক ঘণ্টার মধ্যে জনমনে তোলপাড় শুরু হল। খবরটা টেলিভিশন, সোশ্যাল মিডিয়া আর খবরের কাগজে ছেয়ে গেল। অনন্যাকে প্রথমে পলাতক ঘোষণা করা হয়েছিল, কিন্তু এথিক্স কমিশন এবং বিচার বিভাগীয় তদন্ত শুরু হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হল এবং জনগণ তাকে কিশোরত্বের রক্ষক উপাধিতে ভূষিত করল। কয়েক সপ্তাহ পর কমিশনার ওয়াহিদুজ্জামান তার আঘাত থেকে সেরে উঠলেন। তিনি অনন্যার স্কুলে গেলেন, যা এখন সাংবাদিক আর গর্বিত ছাত্রছাত্রীদের ভিড়ে পরিপূর্ণ। ধন্যবাদ অনন্যা, তিনি হাসিমুখে বললেন। তোমার বাবা তোমাকে দেখলে আজ খুব গর্বিত হতেন। অনন্যা মাথা নিচু করল। আমি শুধু যা সঠিক তাই করেছি, স্যার। সব ন্যায় বিচার সবসময় বড়দের হাত ধরেই আসতে হবে এমন কোনো কথা নেই। কখনো কখনো তরুণরাও পরিষ্কারভাবে দেখতে পায়। ওয়াহিদুজ্জামান মাথা নেড়ে তার কাঁধে চাপড় দিলেন। নিজের খেয়াল রেখো। পৃথিবীর তোমার মতো মানুষদের দরকার। বিকেলের সূর্য অস্ত যাচ্ছিল। অনন্যা আকাশের দিকে তাকিয়ে তার বাবার দেওয়া লকেটটা হাতে নিল। একটা ছোট বুলেট, যা অনেকদিন ধরে তার গলায় ঝোলানো। দূরে স্কুলের ছুটির ঘণ্টা বেজে উঠল। অন্য বাচ্চারা বাড়ির দিকে দৌড়াচ্ছে। কিন্তু অনন্যার জন্য তার যাত্রা সবে শুরু হয়েছে। সে আর সেই দুর্বল ছাত্রী নয় যাকে সবাই অসহায় ভাবত। সে এখন এক প্রতীক, সাহস আর সততা এখনও অন্যায়ের মাঝেও বেঁচে থাকতে পারে, তার জীবন্ত প্রমাণ। আর সেই রাতে যে থানাটা একসময় তছনছ হয়ে গিয়েছিল, সেটাই এখন এক নতুন পরিবর্তনের সূচনাস্থল হয়ে উঠল।